আচ্ছা দেখো, পরিবেশ রসায়নের ওয়ান শট সিকিউ সলভ ক্লাসের জন্য আমি কয়েকটা তোমাদের টপিক ওখানে সিলেক্ট করে দিছি। তোমাদের বইয়ের শর্ট সিলেবাসের ক্ষেত্রে তোমাদের এই 7টা টপিক থেকেই বেশিরভাগ কোশ্চেন গুলো দিয়ে দেয়। স্পেশালি 7টা টপিকের বাইরে তেমন কিছু নাই। বিওডি এবং ডিও বা সিওডি এগুলো আছে, এগুলো হচ্ছে তোমার একটু বর্ণনামূলক পড়াশোনা। তো আমি তোমার যে টপিকগুলো লিখছি এই টপিকগুলোর উপর বেস করেই স্পেশালি ম্যাথমেটিক্যাল টার্মগুলো বলো বা তোমার গ্রাফিক্যাল টার্ম, এই টার্মগুলো থেকে কোশ্চেনগুলো দিয়ে থাকে। তো দেখো, আমরা কথা না বাড়ায় যদি প্রথম টপিকটা থেকে শুরু করি। আমরা প্রথমত এই টপিকগুলো একটু একটু করে বেসিক গুলো ভাইয়া তোমাদের ক্লিয়ার করব, দেন আমরা সিকিউ গুলা সিকোয়েন্স আকারে সলভ করা শুরু করব। বুঝতে পারছো? তো দেখো, প্রথম টপিক, তোমাদের এই টপিকগুলো অনেকের ক্লিয়ার থাকতে পারে, তো আমি একটু দ্রুত যাবো যাতে তোমরা আর কি মানে যাদের হয় নাই একবারে তারা অন্তত বুঝতে পারো, আর যাদের একদম কিচ্ছু পারো না তারা একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি বুঝতে পারবা। তো দেখো, প্রথম যে টপিকটা বয়েল চার্লস ও অ্যাভোগাড্রো সংক্রান্ত যে ম্যাথগুলো আসে, তোমরা জানো বয়েলের ফর্মুলাটা ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, বা ভি হচ্ছে কার ব্যস্তানুপাতিক বলো তো? চাপের ব্যস্তানুপাতিক। তুমি যদি চাপ বাড়াইতে থাকো তাহলে আয়তন কি হবে? হ্রাস পাইতে থাকবে। এবং তুমি যদি চাপ কমাইতে থাকো আয়তন কি হবে? বৃদ্ধি পাইতে থাকবে। একটা আরেকটার কি হচ্ছে? ব্যস্তানুপাতিক হচ্ছে। এই কথাটা জাস্ট মাথায় রাখবা। যখন তুমি বয়েলের সূত্রটা এরকম ভাবে মাথায় রাখলা, তখন দেখো তুমি অটোমেটিক্যালি বুঝতেছো যে টি স্থির। বুঝতে পারছো? টি কি? স্থির। দেন কেন স্থির কথা বললাম? কারণ অনেক সময় বলে দেয় যে বয়েলের সূত্রে কে স্থির, এমসিকিউ এর ক্ষেত্রে। যখন তুমি চার্লসের ফর্মুলাতে যাবা তখন দেখবা যে, আচ্ছা চার্লসের ফর্মুলা লেখার আগে আমি তোমার এইটা আগে বুঝাই যে এইখান থেকে তুমি যে ফর্মুলাটা লিখতে পারো P1V1 ইজ ইকুয়াল টু P2V2, এই ফর্মুলাটা কিন্তু তুমি চাইতে পারো। দেন চার্লসের সূত্র যখন তুমি লিখবা মাথায় রাখবা যে চার্লসের সূত্রে চাপ স্থির। বুঝতে পারছো? চাপ স্থির। অনেকে আবার চাপ হইব না, বুঝতে পারছো? চার্লসের সূত্রে চাপ স্থির। তার মানে কে স্থির বলতো? পি স্থির। তাহলে পি স্থির হলে ভি সমানুপাতিক টি। তোমরা জানো তাপ তুমি যত বাড়াবা তত কি বাড়বে? আয়তন বাড়বে। তাপ যত বাড়াবা তত কি বাড়বে? আয়তন বাড়বে। তার মানে এই দুইটা কি পরস্পরের সমানুপাতিক। এদেরকে তুমি কি লিখতে পারো? V1/T1 ইজ ইকুয়াল টু V2/T2। বুঝতে পারছো? সমানুপাতিক হারে বৃদ্ধি পায়। এবং এই ফর্মুলা বয়েল এবং চার্লসের ফর্মুলাকে যদি তুমি সমন্বিত করে লেখো, P1V1/T1 ইজ ইকুয়াল টু P2V2/T2, এই ফর্মুলাটা কিন্তু এইটা দাঁড়ায়। এন্ড ফাইনালি তোমাদের ম্যাথ গুলো আসে এই ফর্মুলা দ্বারা। বুঝতে পারছো? এগুলো দিয়ে ছোট ম্যাথ দিতে পারে, খুবই ইজি, এগুলো তোমরা এমনিতেই পারবা। বুঝতে পারছো ভাইয়ারা? তাহলে বয়েল চার্জ সংক্রান্ত যে ম্যাথ গুলো আসে ওগুলো যখন সিকিউ সলভ করবে তখন অনেক ক্লিয়ার বুঝতে পারবে। আপাতত তোমরা সূত্রগুলো একদম মাথায় গেঁথে নাও। কে স্থির, কে কার সমানুপাতিক, কে কার ব্যস্তানুপাতিক, এই টার্মগুলো একদম সুন্দরভাবে মাথায় সেট করে নাও। দেন ওইখানেই দেখো অ্যাভোগাড্রো সংক্রান্ত ম্যাথ। অ্যাভোগাড্রো সংক্রান্ত যে ম্যাথ আছে তুমি বলতে পারো যে ভি ডিভাইডেড বাই এন ইজ ইকুয়াল টু কে। এই ফর্মুলা দিয়ে তেমন কোনো আমি ম্যাথ দেখি না, বাট এখানে অ্যাভোগাড্রোর একটা সংখ্যা আছে যেটা তোমরা বলো যে 6.02 × 10⁻23 সংখ্যক কি বলতো? অণু বা পরমাণু, মানে এক মোল গ্যাসের ক্ষেত্রে তুমি বলতে পারো। তো এই সংখ্যাটা একটু মাথায় রাখবা। দেন এখানে তিনটা টার্ম আছে, একটা হচ্ছে তোমার 0°C তাপমাত্রায়, একটা হচ্ছে 20°C তাপমাত্রায়, একটা 25°C তাপমাত্রায়। বুঝতে পারছো? একটা হচ্ছে তোমার এসটিপি তে গ্যাসের আয়তন, একটা হচ্ছে এনটিপি তে গ্যাসের আয়তন, আর একটা হচ্ছে তোমার এসএটিপি তে। এই তিনটা খুবই ভাইয়া এমসিকিউ এর জন্য আসে, মাথায় রাখবা যে এনটিপি তে কত? 20°C, এটাতে কত? 25°C তাপমাত্রা, এখানে 0°C। এইখানে তোমার এক মোল গ্যাসের আয়তন হচ্ছে তোমার 22.4 লিটার। এক মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। এনটিপি তে হচ্ছে তোমার 24.04 লিটার। বুঝতে পারছো? এবং তোমার এসএটিপি তে হচ্ছে 24.789 লিটার। এই তিনটা ভ্যালু খুব মাথায় রাখবা। যারা এডমিশনে ভালো করতে চাও তারা এই কি পয়েন্টগুলো খুব ভালো করে মাথায় সেট করে নিবা। তো আমাদের 1 নাম্বার টপিকটা থেকে এই কয়েকটা জিনিস মাথায় রাখলেই মোটামুটি এনাফ। দেন দেখো, আমাদের যে 2 নাম্বার টপিকটা বলছে গ্যাসের আংশিক চাপ সূত্র, এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। বুঝতে পারছো? বেশিরভাগ যখন তোমরা যখন সিকিউ সলভ করবে তখন দেখবে বেশিরভাগ ম্যাথগুলা তোমার এই যে 2 নাম্বার 3 নাম্বার যে টপিকটা আছে এই টপিক থেকেই কোশ্চেন গুলা করতেছে। তো দেখো, গ্যাসের আংশিক চাপ যেটা বলছে যে পুরো একটা, মনে করো একটা বক্স বলতে পারো বা সিলিন্ডার বলতে পারো বা কোনো একটা মিশ্রিত দ্রবণ বলতে পারো। বুঝতে পারছো? এখন গ্যাসের ক্ষেত্রে কি কখনো দ্রবণ হয়? কখনোই দ্রবণ হয় না। এইটা ভালো করে মাথায় ঢুকায় নাও। কেন? মনে করো আমি এটা একটা পাত্র নিছি, এখানে এ গ্যাস নিছি, বি গ্যাস, সি গ্যাস, এটা কিন্তু প্রত্যেকেই গ্যাস। এবং শর্ত হচ্ছে যে এ বি সি কি হবে? বিক্রিয়াবিহীন।
বিক্রিয়াবিহীন। কেউ কারোর সাথে কি করবে না, বিক্রিয়া করবে না। কেউ কারোর সাথে কি করবে না, বিক্রিয়া করবে না। এখন মনে করো এটা একদম ঢাকনা লাগানো। এখন এই তিনটা গ্যাস মিশ্রণ পরস্পর কি করতেছে বলতো, এই দেয়ালে কি দিতেছে, একটা চাপ দিতেছে, পার্শ্ব চাপ বলো বা নিম্নচাপ যাই বলো, একটা চাপ দিতেছে। তো এইটা হচ্ছে টোটাল চাপ, এবং এই টোটাল তোমার পাত্রটার কি একটা আয়তন আছে না, টোটাল ভি ধরলাম, বুঝতে পারছো? এখন আমি যদি বলি যে আমি এ বি কে সরাইছি এবং সি যে গ্যাসটা আছে এই গ্যাসটা যদি তোমার যে চাপটা দেয় এইটাকে বলা হয় সি গ্যাসের আংশিক চাপ। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো। তোমার একটা মিশ্রিত গ্যাসে সবাইকে বিক্রিয়াবিহীন তারা যে চাপটা দেয় এটা হচ্ছে টোটাল চাপ। কিন্তু তুমি যদি যে কোনো একজনের বের করতে চাও, ওই একজন যে চাপটা দেয় সেই চাপটাকে কি বলা হয়, আংশিক চাপ। এখন এই আংশিক চাপটা যদি তুমি বাস্তবে চিন্তা করো যে একটা এই শুধু আমি এই গ্যাসটাকেই এই বক্সের মধ্যে রাখবো, এ যে চাপটা দিবে সেই চাপটাই কি হবে, এর আংশিক চাপ। এখন আমি সি গ্যাসের জন্য ধরলাম P1V1, এর জন্য ধরলাম P2V2, মানে এর চাপ P2 এবং আয়তন V2, এর চাপ ধরলাম P3V3। বুঝতে পারছো? তাহলে আমাদের এই যে বয়েলের সূত্র অনুযায়ী পিভি সমান কি হবে, P1V1 প্লাস P2V2 প্লাস P3V3। এখন মনে করো তোমার এ গ্যাসের এগুলা দেয়া, বি গ্যাসের দেয়া, সি গ্যাসের আয়তন দেয়া এবং টোটাল আয়তন এবং তোমার পি দেয়া আছে। তোমার বললো যে সি গ্যাসের এই চাপটা বের করো, তখন কিন্তু তুমি এই ফর্মুলা থেকে বের করতে পারবা। সো এই যে ডাল্টনের যে আংশিক চাপ সূত্রটা আছে, এই আংশিক চাপ সূত্র থেকে তুমি এই ফর্মুলা দ্বারা ম্যাথগুলো অনেক ইজিলি ভাবে সলভ করতে পারবা। আংশিক চাপের সূত্রে তোমার আয়তনও বের করতে বলতে পারে, বা যে কোনো কিছু বের করতে বলতে পারে এই সূত্র থেকে। বুঝতে পারছো? এখন তাহলে আমরা 3 নম্বর টপিকটাতে যাই। দেখো 3 নম্বর টপিকে কি বলছে, তোমাদের গ্রাহামের ব্যাপন সূত্র। গ্রাহামের ব্যাপন সূত্র, কোনো একটা গ্যাস কি হারে ব্যাপিত হবে। এখন ব্যাপনের ফর্মুলা তোমরা জানোই যে একটা গ্যাস কি হয় বলতো, উচ্চ ঘনত্ব স্থান থেকে নিম্ন ঘনত্ব স্থানের দিকে কি হয়, ধাবিত হয়। এইটাকে কি বলা হচ্ছে, ব্যাপন বলা হচ্ছে। এবং আমাদের গ্রাহাম যে ফর্মুলাটা দিছে এই ফর্মুলাটা দ্বারা আসলে ম্যাথগুলো করতে হবে। ফর্মুলাটা কি, ফর্মুলা যদি বলি আমি যে R ইজ প্রপোর্শনাল টু 1/√D, মানে কোনো গ্যাসের ব্যাপন হার উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো? এখন এটাকে যদি আমি ক্যালকুলেটিভ টার্মে লিখি যে R1 ডিভাইডেড বাই R2 ইজ ইকুয়াল টু √D2/D1 ইজ ইকুয়াল টু √M2/M1 ইজ ইকুয়াল টু T2/T1। তার মানে আমি এই গ্যাসের ব্যাপন হারটাকে কয়টার সাথে রিলেট করতে পারি, আণবিক ভরের সাথেও রিলেট করতে পারি, গ্যাসের ঘনত্বের সাথে রিলেট করতে পারি, এবং এর অনুপাত দ্বারা আমি টাইমটাকেও রিলেট করতে পারি যে কি সময় ব্যাপী কে কার কত গুণ বা কে কার কত অনুপাতে তোমার কি সময় নিয়ে তোমার ব্যাপিত হবে। বুঝতে পারছো? তো ম্যাথগুলোর এই সূত্রের ম্যাথের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এর সাথে রিলেশনটা। বুঝতে পারছো? কারণ গ্যাসের আণবিক ভরগুলো তোমার মুখস্থ করা লাগে, ওগুলো অনেক সময় দেয়া নাও থাকতে পারে। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের 3 নম্বর পার্ট। দেন আমরা 4 নম্বর পার্টে যাই। আমি খুব সংক্ষিপ্ত আকারে দেখাইতেছি ভাইয়ারা, কারণ সিকিউ সলভের ক্ষেত্রে শুধু সিকিউ সলভ দেখানো উচিত। আমি তারপরে তোমাদের বেসিক গুলো দেখাইতেছি যাতে তোমাদের ম্যাথ গুলো বুঝতে কোনো অসুবিধা না হয়। দেখো 4 নম্বর টপিকটাতে বলছে যে গ্যাসের আণবিক গতিতত্ত্ব ও গতিশক্তি। বুঝতে পারছো? একটা গ্যাস যে তোমার সবসময় মানে বাইর হইতে চাইতেছে, ওর তো একটা ইন্টারনাল একটা এনার্জি আছে, এটা হচ্ছে আণবিক গতিশক্তি। তো দেখো অভ্যন্তরীণ শক্তির সাথে তোমরা ওইভাবে কম্পেয়ার করিও না। দেখো 4 নাম্বার যে ফর্মুলাটা গ্যাসের আণবিক গতিতত্ত্ব, তো এই ফর্মুলাটা তুমি বলতে পারো পিভি ইজ ইকুয়াল টু 1/3 mc²। তো এটা হচ্ছে তোমার গ্যাসের একটা বেগ, আয়তন, চাপ, এবং এম হচ্ছে তোমার প্রত্যেকটা গ্যাসের অণুর একটা ভর এবং কতগুলো অণু আছে সেটা হচ্ছে এন এর মান। এই ফর্মুলাটা দিয়ে অনেকগুলো ম্যাথ আছে, সো এই ফর্মুলাটা তোমরা একদম মাথায় গেঁথে নিবা। আর একটা হচ্ছে গতিশক্তির ব্যাপারটা, তোমার E ইজ ইকুয়াল টু 3/2 kT, বা বলতে পারো 3/2 RT। এগুলো হচ্ছে কত মোল গ্যাসের জন্য, 1 মোল গ্যাসের জন্য। বুঝতে পারছো? 1 মোল গ্যাসের জন্য এটা। বাট যদি তোমার 1 মোল গ্যাস দেয়া না থাকে 3/2 nRT, যদি RT এর মান না দেয়া থাকে 3/2 PV। বুঝতে পারছো? তোমরা যে কোনো একটা ফর্মুলা দিয়া ম্যাথটা করতে পারবা। এই হচ্ছে আমাদের 4 নাম্বার টপিকটা। দেখো 5 নাম্বার টপিকটা সব থেকে একটা ইম্পর্টেন্ট টপিক। এটা হচ্ছে যে তোমাদের বাস্তব গ্যাস সমূহ আদর্শ গ্যাসের মতো আচরণ করবে কিনা, বা আদর্শ আচরণ করার মতো যে শর্ত, এই শর্তগুলো সম্পর্কিত কথাবার্তা। তো দেখো তোমাদেরকে আমি এই টপিকটার জন্য 5 নম্বর টপিকটার জন্য একটা জাস্ট লাইন মুখস্থ করতে বলবো, একটা লাইন।
এটা হচ্ছে তোমাদের উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপ। এখন এই কথাটা কেন বললাম ভাইয়া, এখন তোমাদের মনে হইতে পারে যে আসলে বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ কেন করে না, এইটা আগে মেইনটা, কেন বা আদর্শ আচরণ করে না। তার মানে এখানে দুই ধরনের দুইটা ত্রুটি আছে, এই ত্রুটি দুইটা তোমরা জানবে, একটা হচ্ছে আয়তন ত্রুটি, একটা হচ্ছে চাপ ত্রুটি, এবং এদের সংশোধিত রূপ আমাদের ভ্যান ডার ওয়ালস সমীকরণের মাধ্যমে পাওয়া যায়। বুঝতে পারছো? তো আসলে কি পরিস্থিতি নিয়ে আসলে বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণের শর্ত মেনে চলবে বা আদর্শ আচরণ করবে, এইটা হচ্ছে তোমার উচ্চ তাপমাত্রা নিম্নচাপ। এখন কথা হইতে পারে যে যে দুইটা ত্রুটি আছে, ত্রুটি দুইটা কি কি? এক নম্বরে হচ্ছে তোমার আয়তন ত্রুটি, আর দুই নম্বর হচ্ছে চাপ ত্রুটি। বুঝতে পারছো? আয়তন ত্রুটি এবং আরেকটা হচ্ছে চাপ ত্রুটি। এই দুইটা ত্রুটি দূর করার জন্য আমাদের উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপ প্রয়োগ করতে হবে। আমি তোমাদের ব্যাখ্যাটা দেখাই। দেখো, উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে আমরা জানি না ভি সমানুপাতিক টি। তার মানে তুমি যদি তাপমাত্রা বাড়াইতে থাকো, তাপমাত্রা অনেক বেশি বাড়াও, আয়তন কি হবে বলতো? অনেক বেশি বাড়তে থাকবে। আয়তন যদি অনেক বেশি বৃদ্ধি পায়, তাহলে সিলিন্ডারের মধ্যে বা যে কোনো তোমার আবদ্ধ পাত্রে কি হচ্ছে, যে এই গ্যাসের আয়তনটা গ্যাস অণুসমূহের আয়তনের তুলনায় অনেক বেশি হচ্ছে। ফলে তোমার গ্যাসের যে অণুসমূহের আয়তন, এটা খুবই নগণ্য হইতেছে এবং এটাকে কি করা যাইতেছে? পরিহার করা যাইতেছে। তখন তোমার আয়তন ত্রুটিটা কি হইতেছে? দূর হইতেছে। ক্লিয়ার? নিম্নচাপ কেন বলছি ভাইয়া? দেখো, নিম্নচাপের ক্ষেত্রে কি হচ্ছে, আমি ভি সমানুপাতিক 1/p, তার মানে পি যত কম হবে ভি তত বাড়বে। তাহলে আমাদের এই দুইটা থেকে ফাইনাল রেজাল্ট কি আসে বলতো? এই দুইটা টার্ম থেকে ফাইনাল রেজাল্ট কি আসে? যে ভিটাই আসলে আমাদের বাড়া মেইন উদ্দেশ্য। বুঝতে পারছো যে ভিটাকে কিভাবে ইনক্রিজ করা যায়? ভি যদি তোমার বৃদ্ধি পায়, তাহলে গ্যাসের যে অণুসমূহের আয়তন নগণ্য, সেটাকে তুমি পরিহার করতে পারো। দেন গ্যাসের যদি আয়তন বৃদ্ধি পায়, তাহলে একটা অণুর সাথে আরেকটা অণুর অনেক দূর বিকর্ষণ বল বৃদ্ধি পায়। ফলে এখানে একটা চাপের একটা ব্যাপার, যে ত্রুটি থাকতো, সেই চাপ ত্রুটিটাও দূর হয়ে যায়। ফলে এই ত্রুটি দুটো দূর হয়ে গেলে কি হয়? বাস্তব গ্যাসসমূহ আদর্শ আচরণ মেনে চলে, বা যে শর্তটা, সেই শর্তটা তোমরা সুন্দরভাবে ব্যাখ্যা করে লিখবা যে উচ্চ তাপমাত্রা এবং নিম্নচাপে বাস্তব গ্যাসসমূহ আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। বুঝতে পারছো? দেন লিখবা যে এদের মধ্যে, বাস্তব গ্যাসসমূহের মধ্যে দুটো ত্রুটি দেখা যায়, একটা হচ্ছে আয়তন ত্রুটি, একটা চাপ ত্রুটি। বুঝতে পারছো? অনেকে যে এই দুইটা দিয়ে ভাইয়া ব্যাখ্যা তো একটু কম হয়ে যায়, আমি আরো ব্যাখ্যা দেখাবো। তুমি আরো ব্যাখ্যা দেখাইতে চাইলে তুমি সেটা তোমাদের দেখাইতেছি। ওটা হচ্ছে ইয়ামাগা বক্ররেখা। কি বক্ররেখা? ইয়ামাগা বক্ররেখা। এটা খুব ভালো করে দেখো যে পি বনাম পিভি একটা লেখচিত্র, এবং এদের পি এর সমান্তরাল হচ্ছে তোমার আদর্শ গ্যাস। কি গ্যাস? আদর্শ গ্যাস। মাথায় রাখবা, আদর্শ গ্যাস। এবং এখান থেকে তিনটা রেখা যাবে। দেখো, রেখাগুলো ভালো করে আঁকার চিন্তা করো। একটা সব থেকে আমি নিচে দিছি, সব থেকে নিচে, তারপর আরেকটু উপরে, তারপর আরেকটু উপরে। এখন এই তিনটার নামকরণটা আমি তোমারে বলি। বায়ুর মধ্যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ সব থেকে কম, অক্সিজেনেরটা তার থেকে বেশি 20.something%, এবং নাইট্রোজেন হচ্ছে 78.02%। তাহলে নাইট্রোজেন সব থেকে বেশি, তাহলে নাইট্রোজেন দিয়ে দাও। এটা কি? অক্সিজেন দিয়ে দাও। এটা কি? কার্বন ডাই অক্সাইড দিয়ে দাও। আর দুইটা গ্রাফ আছে, একটা আছে হাইড্রোজেন এবং হিলিয়াম। কার অবস্থান আগে বলো তো? হাইড্রোজেনের অবস্থান। সো তুমি হাইড্রোজেনের অবস্থানটা এইভাবে দিতে পারো, বা এদিক দিয়েও দিতে পারো, সমস্যা নেই। আর এখানে কি দিবা? হিলিয়াম। বুঝতে পারছো? তো এই যে আমাদের আদর্শ গ্যাসের যে কার্ভটা, সেটা একদম সমান্তরালে গেছে, সেটা একদম এক্স অক্ষ বরাবর পি আছে, এই অক্ষ বরাবর কি গেছে? সমান্তরালে গেছে। এখন কথা হচ্ছে যে তাহলে এরা কেন গেল না? এরা গেল না কারণ হচ্ছে পেষণ গুণাঙ্ক। কি গুণাঙ্ক? পেষণ গুণাঙ্ক। এইটা দ্বারাও তোমরা চাইলে ব্যাখ্যা করতে পারো। পেষণ গুণাঙ্ক কি ভাইয়া? পেষণ গুণাঙ্ক তুমি জানো যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এটাকে যদি আমি জেড ইজ ইকুয়াল টু পিভি বাই আরটি লিখি, এটাকে বলা হয় পেষণ গুণাঙ্ক। এই জেড এর মান হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে অলওয়েজ কত হয়? 1 হয়, এবং বাকি গ্যাসগুলোর ক্ষেত্রে হয় 1 এর থেকে বেশি, নতুবা 1 এর থেকে কম হয়। বুঝতে পারছো কথাটা? তাহলে এইটা দিয়েও তোমরা ব্যাখ্যা করতে পারো। আর একটা ব্যাখ্যা আছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ দ্বারা ব্যাখ্যা। দেখো, তোমাদের বলছি না যে চাপ ত্রুটি এবং আয়তন ত্রুটি, এখন তোমরা ফর্মুলা জানো যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এন্ড ভ্যান ডার ওয়ালস সমীকরণ দ্বারা এটা লেখা যায় যে পি প্লাস এন স্কোয়ার এ মাইনাস তোমার ভি স্কোয়ার, ভি মাইনাস এন বি
ইজ ইকুয়াল টু এনআরটি। বুঝতে পারছো? এই ফর্মুলা, এই যে তোমার চাপ সংশোধন ত্রুটি, আয়তন সংশোধন ত্রুটি, বুঝতে পারছো? তো এই জিনিসগুলো ইনক্লুড করলে ভ্যান ডার ওয়ালস সমীকরণ দ্বারা তোমরা প্রুভ করতে পারো। এখানে একক টেকগুলো লিখে একটু ব্যাখ্যা করলে হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের 5 নাম্বার টপিকটা, সব থেকে একটা ইম্পর্টেন্ট পার্ট। এই জন্য তোমাদের 3 টাইপের আমি ব্যাখ্যা দেখাইলাম, যাতে তোমাদের কোনো কোশ্চেন, একটু কোশ্চেন পেঁচাইলে যেন সমস্যা না হয়। বুঝতে পারছো ভাইয়ারা? এখন দেখো 6 নাম্বার যে কোশ্চেনটা আছে, এইটার ক্ষেত্রে তোমাদের বিক্রিয়া দেখাইতে হবে। কি বলছে? এসিড বৃষ্টির কথা বলছে। এসিড বৃষ্টির কথা বলছে। এসিড বৃষ্টির ক্ষেত্রে মাথায় রাখবা যে একটা টেকনিক বলতে পারো যে সাসানা। বুঝতে পারছো? সাসানা। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া সাসানাতে কি? সাসানাতে হচ্ছে সালফিউরাস অ্যাসিড। সালফিউরাস অ্যাসিড। এটাতে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। এবং নাতে হচ্ছে তোমার কি অ্যাসিড? নাইট্রিক অ্যাসিড। বুঝতে পারছো? তো এইটা দিয়ে তোমরা মাথায় রাখতে পারবা যে আমাদের বৃষ্টির পানিতে পিএইচ ভ্যালুটা কি হয়ে যায়? কমে যায়। পিএইচ মানটা একটু মনে রাখার জন্য মাথায় রাখবা যে রেইনি আছে না, রেইনিতে 5টা বর্ণ 5.62, এর পিএইচ হচ্ছে কি? বৃষ্টির পানির পিএইচ হচ্ছে 5.62, এটা মাথায় রাখবা। আর এই টেকনিকটা দিয়ে, সাসানা দিয়ে, যে 3 ধরনের অ্যাসিড উৎপন্ন হয়। এখন এই অ্যাসিডগুলো ভাইয়ারা কিভাবে উৎপন্ন হয় এই ব্যাপারটা তোমাদের জানতে হবে। এখন তোমাদের বিভিন্ন কলকারখানা বলো বা অধিক সালফারযুক্ত কয়লা পোড়ানোর ফলে বাতাসে কি উন্মুক্ত হচ্ছে? সালফার মুক্ত হচ্ছে না? তাহলে এই সালফার এই বায়ুর অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে কি উৎপন্ন করতেছে? সালফার ডাইঅক্সাইড। এই সালফার ডাইঅক্সাইড আবার পানির সাথে রিঅ্যাকশন করে কি উৎপন্ন করতেছে? H2SO3, সালফিউরাস অ্যাসিড উৎপন্ন করতেছে। এখানে দেখো সালফার বায়ুর সাথে মিলিত হয়ে কি উৎপন্ন করতেছে? সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড আবার অক্সিজেনের সাথে মিলিত হয়ে কি উৎপন্ন করে? সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড পানির সাথে রিঅ্যাকশন করে H2SO4 উৎপন্ন করতেছে। সো এই রিঅ্যাকশন মাথায় রাখবা। নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে নাইট্রোজেন অক্সিজেনের সাথে মিলে কি উৎপন্ন করতেছে? NO2। NO2 আবার অক্সিজেনের সাথে মিলিত হয়ে কি উৎপন্ন করতেছে? N2O5। এবং N2O5 আবার হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে মিশে তোমার কি গঠন করতেছে? HNO3। বুঝতে পারছো? এই যে আমাদের ফাইনাল প্রোডাক্ট গুলা, এগুলার কারণে বৃষ্টির পানি কি হয়ে যাচ্ছে? অ্যাসিডিক হয়ে যাচ্ছে। তো তোমরা এই রিঅ্যাকশন গুলা এক্সামে ভেরা সুন্দরভাবে লিখে দিবা। বুঝতে পারছো? এখন যদি আমরা 7 নাম্বার টপিকে যাই, দেখো 7 নাম্বার টপিকটা বলছে অ্যাসিড ক্ষারক তত্ত্ব। অ্যাসিড ক্ষারক তত্ত্বের ক্ষেত্রে ভাইয়ারা যে একটা যৌগ অ্যাসিড না ক্ষার, এটা প্রুভ করার জন্য 3টা তত্ত্ব আছে। এই তত্ত্বটাকে আমি একটু ফান করে সেটা বলি যে আবুল তত্ত্ব। কি তত্ত্ব? আবুল তত্ত্ব। এটা সুন্দরভাবে তোমরা এগুলা লিখে নিবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। আতে হচ্ছে তোমার আরহেনিয়াস তত্ত্ব। তারপর হচ্ছে বতে হচ্ছে বর্নস্টেড লাউরি, আর লতে হচ্ছে লুইস তত্ত্ব। এখন এই 3টা তত্ত্ব আমাদের অ্যাসিড ক্ষার ডিটারমাইন করে দেয়। সো অ্যাসিড ক্ষারের ক্ষেত্রে আমি যদি লিখি যে এর ক্ষেত্রে অ্যাসিড বলতে আমরা কি বুঝি, ক্ষার বলতে কি বুঝি, এর ক্ষেত্রে আমরা অ্যাসিড বলতে কি বুঝি, ক্ষার বলতে কি বুঝি, এর ক্ষেত্রে আমরা অ্যাসিড কি, ক্ষার কি। তোমাদের অ্যাসিড ক্ষার সম্পর্কিত আমার একটা আলাদা ক্লাস নেওয়া আছে, আমি ওটা লিংক দিয়ে দিব ওখানে, দেখো। তারপরে ওখানে আমি বলতেছি এর ক্ষেত্রে অ্যাসিডটা হচ্ছে জলীয় দ্রবণে সে কি দেয় বলতো? H+ দান করে। আর এ কি করে? জলীয় দ্রবণে OH- দান করে। বুঝতে পারছো? বর্নস্টেড লাউরিতে কি করে? তোমার H+ দান করে, আর এখানে কি করে? H+ গ্রহণ করে। আর কি করে? H+ গ্রহণ করে। লুইসে কি করে? এক জোড়া ইলেকট্রন জোড় গ্রহণ করে, আর এখানে এক জোড়া ইলেকট্রন জোড় দান করে। এই হচ্ছে টোটাল ব্যাপারটা। এবং বর্নস্টেড লাউরি দিয়ে আমাদের অনুবন্ধী অ্যাসিড এবং অনুবন্ধী ক্ষারের এক্সাম্পল গুলো আসে, আর এখান থেকে আমাদের বেসিক্যালি সিকিউ টাইপ কোশ্চেন গুলো আসে। এটা এমসিকিউ এর মনে করো কিং বলা যায়। বুঝতে পারছো? আর আরএনএসটা তত বেশি আসে না, কারণ এর অনেকগুলো তোমার কি থাকতে পারে? সীমাবদ্ধতা আছে, এই কারণে আসে না। দেন এই যে আমাদের এই 7টা টপিক, এই 7টা টপিকের পর এখন তোমরা এটা ক্লিয়ার হইলে দেন আমি তোমাদের সিকিউ গুলো এখন ক্রমান্বয়ে সলভ করানো শুরু করে দিব। আচ্ছা, তাহলে আমাদের যে প্রথম কোশ্চেনটাতে যদি আমরা আসি, তাহলে দেখো গ নম্বরে যে কোশ্চেনটা বলছে যে মিশ্রণের চাপ, তার মানে এটা কোন ফর্মুলাতে আসছে? ডাল্টনের আংশিক চাপ ফর্মুলা থেকে এই কোশ্চেনটা আসছে। ঘ নম্বরে বলছে কোনটির ব্যাপন হার বেশি, এটা হচ্ছে আমাদের গ্রাহামের ব্যাপন সূত্র থেকে। তো দেখো আমরা যদি শুরু করি তাহলে গ নম্বরটা সলিউশনে যাই। দেখো গয় কি বলছে যে স্টোভ পাক খুলে দিলে, এই স্টোভ পাকটা যদি আমি খুলে দেই তাহলে গ্যাস দুইটা কি হবে?
মিশ্রিত হবে। আর মিশ্রিত হইলে তার মিশ্রণের চাপ কত হবে, তার মানে ফর্মুলাটা দেখো পিভি ইজ ইকুয়াল টু P1V1, এখানে যেহেতু দুইটা গ্যাস দেয়া সেহেতু আমরা কি লিখতে পারি P2V2, এই ফর্মুলাটা। আর যদি আরো একটা গ্যাস তুমি অ্যাড করে দাও তাহলে P3V3, এই ফর্মুলাটা সবাই জানো। এখন দেখো আমি এইখান থেকে যদি ডেটাগুলো লিখে দেই যে P1 কত আমাদের এখানে, P1 হচ্ছে 760 মিলিমিটার মার্কারি প্রেসার, তাইলে V1 কত আমাদের 500 মিলিলিটার, P2 কত আমাদের, P2 হচ্ছে আমাদের 770 mmHg মানে মিলিমিটার মার্কারি প্রেসার, এবং V2 কত, V2 হচ্ছে আমাদের 600 মিলিলিটার। এখন আমাদের কোশ্চেনে চাইছে কি, আমাদের কোশ্চেনে চাইছে পি, টোটাল তোমার মিশ্রণের চাপ কত, এবং আমরা জানি টোটাল ভি দেখো কত, দুইটা যোগ করলে কত হচ্ছে 500 প্লাস 600 কত হয় 1100, বুঝতে পারছো? 500 প্লাস 600 ইজ ইকুয়াল টু 1100 মিলিলিটার। এই হচ্ছে আমাদের ডেটাগুলো, আমরা জাস্ট বসাই দিব, তাহলে দেখো পি পেয়ে যাচ্ছি। তাহলে P1V1 তুমি গুণ করে দাও, 760 ইন্টু 500 প্লাস এখানে কত হচ্ছে তোমার 770 গুণন 600 ডিভাইডেড বাই 1100, এটার তোমার এনার্জি, সরি 1100, অ্যান্সারটা আসে তোমার 765.45 মিলিমিটার মার্কারি প্রেসার। বুঝতে পারছো ভাইয়ারা? জাস্ট তোমার মিশ্রণের চাপ চাইছে। যদি আমার উক্ত ইয়া থেকে বলতো যে আমার শুধু পি গ্যাসের চাপ কত, এখানে যেহেতু পি গ্যাসের চাপ দেয়া আছে সেহেতু এই কোশ্চেন বলার মানে দেখো তাইলে, আচ্ছা বলার বলতে যে আমাদের যেহেতু এখানে পি ভি দেয়া আছে সেহেতু এখানে পি ভি আলাদাভাবে চাবে না, তখন কি চাবে যে মিশ্রণের মোট চাপ। যদি মিশ্রণের মোট চাপ দেয়া থাকতো তখন আলাদাভাবে তোমার আংশিক চাপটা চাইতে পারতো। বুঝতে পারছো? যেহেতু আমাদের সূত্রটাই কি আংশিক চাপের। ক্লিয়ার? তাহলে দেখো আমরা যদি ঘ নাম্বারে যাইও, তার আগে একটা কোশ্চেন হইতে পারে যে ভাইয়া তুমি অনেকে বলতে পারো যে এগুলা চেঞ্জ করলাম না কেন, যেমন মিলিলিটার থেকে আমরা লিটারে নিলাম না কেন, বা তোমার মিলিমিটার মার্কারি প্রেসার থেকে আমি অ্যাটমসফিয়ারে নিলাম না কেন, বা প্যাসকেলে নিলাম না কেন। কথা হচ্ছে ভাইয়া যখন তুমি আনুপাতিক রাশির ম্যাথ করবা, কি রাশির? আনুপাতিক রাশি। দেখো এখানে কিন্তু এককগুলো কাটাকাটি যায়, সো কাটাকাটি গেলে ফাইনালি আমাদের কি থাকে? মিলিমিটার মার্কারি। এখানে দেখো মিলিমিটার মার্কারির সাথে কার গুণন? এমএল এর গুণন, MMHg এর সাথে কার গুণন? তোমার মিলিলিটারের গুণন। তো এখানে কি আছে? মিলিলিটার আছে, মিলিলিটার কাটা যায়, মিলিমিটার মার্কারি আসে। বুঝতে পারছো? সো এখানে চেঞ্জ করি নাই, কিন্তু যে জায়গাগুলোতে তুমি ফর্মুলাতে যখন ভ্যালু বসাবা, আদার্স তোমার ইনফরমেশন গুলা যদি অন্য এককে থাকে তাহলে তোমাকে সবগুলা সেম এককে নিয়ে আসা লাগবে। হয় এটাকে চেঞ্জ করবা, নতুবা বাকিগুলাকে চেঞ্জ করবা। যেটা সাংখ্যিক মান কম আছে সেটাকে চেঞ্জ করাটা ইজি। এই যে আমরা ঘ নাম্বার সলভ করলে দেখতে পারবা যে ব্যাপারটা কি দাঁড়ায়। দেখো আমাদের ঘ নাম্বারে বলছে কি যে এ ও বি গ্যাসের মধ্যে কোনটির ব্যাপন হার বেশি। তোমরা গ্রাহামের ব্যাপন চাপ সূত্র থেকে জানো যে R1 ডিভাইডেড বাই R2, এখানে যেহেতু এ বি দেওয়া আছে আমরা এ বি দিয়ে লিখব, ইজ ইকুয়াল টু রুট ওভার এম বি বাই এম এ। এই জাস্ট এতটুকুই তো, আর তো কিচ্ছু নেই। আরেকটু ছিল সেগুলো এখানকার সেই ইনফরমেশন গুলো আমাদের লাগতেছে না, সো আমরা ওই ফর্মুলা কিন্তু বসাইতেছি না। যেহেতু আমরা এই ফর্মুলাতে জাস্ট মান বসালেই অ্যান্সারটা পেয়ে যাচ্ছি, তাহলে আমরা মানগুলা কোথায়, এইটাতে আমরা যাব। তোমাদের আগের ম্যাথ করার সময় ভাই আমি বলছিলাম যে তোমরা আগে দেখবা যে কোশ্চেনে কি চাইছে, সেই ফর্মুলা লিখবা, এবং ওই ফর্মুলাতে মানগুলো বসানোর জন্য ওই মানগুলো তোমার উদ্দীপকে দেয়া আছে কিনা। যদি উদ্দীপকে দেয়া না থাকে তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করে ওই মানগুলোকে বের করা যায় কিনা। এখানে দেখো এম এ এবং এম বি এর মান, মানে এ গ্যাসের আণবিক ভর এবং বি গ্যাসের আণবিক ভর কিন্তু দেয়া নাই। সো তোমরা কোন ফর্মুলাতে থেকে যাবা? যেহেতু আদর্শ গ্যাস সম্পর্কিত ম্যাথ, সেহেতু তুমি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি যে ফর্মুলাটা আছে, বা তুমি এটাকে বলতে পারো যে পিভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই এম আর টি, এই ফর্মুলা দ্বারা তুমি এম এ এবং এম বি এর মানটা কি করতে পারবা? বের করতে পারবা। এখন যদি তুমি এই এম এ গ্যাসের ক্ষেত্রে চিন্তা করো, যে এ গ্যাসের ক্ষেত্রে দেখো, এ গ্যাসের ক্ষেত্রে আমাদের কি কি দেয়া আছে? ডাব্লিউ কত দেয়া? 0.8 গ্রাম। তারপর দেখো আমাদের চাপ কত দেয়া? পি
760 মিলিমিটার মার্কারি। এখন এইটাকে দেখো মিলিমিটার মার্কারি তুমি রাখতে পারবা না, এবং ভি হচ্ছে কত 500 মিলিলিটার। এখন এই যে চাপটা তুমি 760 মিলিমিটার মার্কারি কেন রাখতে পারবা না, কারণ এখানে আর এর মান আছে, টি এর মান আছে, বুঝতে পারছো, টি এর মান কেলভিনে আছে। সো এখানে দেখো এইটা আমরা জানি 1 অ্যাটমসফিয়ার, এবং এইটাকে যে আমরা বলতে পারি 0.5 লিটার। ক্লিয়ার? এখন আমরা যদি এর ক্ষেত্রে টি এর মান কত দেয়া আছে, দেখো টি এর মান দেয়া আছে আমাদের 26 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 299 কেলভিন। আর আর এর মান কত, আর এর মান তোমরা অনেকেই জানো যে 8.31 জুল পার মোল পার কেলভিন। তো এখানে কিন্তু ওইটা আরো বসানো যাবে না, কারণ এখানে জুল এককে এসআই এককে কিন্তু নাই, এখানে কি লিটার অ্যাটমসফিয়ার এককে তোমরা জানো 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এই এককটা বসানোর পর দেখো আমরা এখান থেকে কি পাই, যদি আমি এম এ লিখি তাহলে ডাব্লিউ এ আর টি ডিভাইডেড বাই পি এ পিভি। এখানে জাস্ট মানগুলো বসায় দাও, মানগুলো বসাইলে কি আসতেছে 0.8 ইন্টু আর এর মান কত 0.08, টি এর মান কত 299 ডিভাইডেড বাই পি এর মান হচ্ছে 1, ভি এর মান হচ্ছে 0.5, এম এ এর মান আসে আমাদের কত 39.23 গ্রাম। বুঝতে পারছো, 39.23 গ্রাম কততে আসে, পার মোল এককে আসে। বুঝতে পারছো, এইটা আমরা এম এ এর মানটা বের করে নিলাম। এখন আমরা এম বি এর মানটা বের করে নিব। বুঝতে পারছো, এগুলো তোমরা একটু সিকোয়েন্স উঠাও, এখানে জায়গা নেই জন্য আমি লিখতেছি না। দেখো আমরা এম বি এর মানটা দিলে কিভাবে বের করব, এম বি, তাহলে এম বিটা কি হবে, এই সেম ফরম্যাটে তোমরা লিখতে পারো ডাব্লিউ বি আর টি, আর এবং টি এর মান দুইটার ক্ষেত্রে কি হবে, সেম হবে, ভিবি। তাহলে ডাব্লিউবি কত 0.7, তারপর হচ্ছে তোমার আর এর মান কত 0.082, টি এর মান কত 299 ডিভাইডেড বাই পিবি কত বলতো 770। এখন 770 কে আমরা যদি অ্যাটমসফিয়ার এককে নিয়ে আসতে চাই, একে কি দ্বারা ভাগ করতে হবে 776। বুঝতে পারছো, 776, কারণ হচ্ছে 776 মিলিমিটার মার্কারি সমান কত তুমি বলতে পারো যে, বা 760 সমান কত বলতে পারো তুমি 1 অ্যাটমসফিয়ার বলতে পারো। তাহলে দেখো আমাদের এখানে ভি এর মানটা কত আসতেছে 600 ডিভাইডেড বাই 1000, এটা টোটাল আমাদের ক্যালকুলেশন করলে কত আসে 28.23 গ্রাম ভাইয়া, 28.23 গ্রাম পার মোল। তাহলে দেখো আমি এম এ পাইলাম, এম বি পাইলাম, তোমরা একটু ক্যালকুলেটরে করে নিবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। আমি প্রসেসগুলো দেখাইতেছি, দেখো তাহলে তোমরা এই দুইটা থেকে জাস্ট আর এ ডিভাইডেড বাই আর বি, এটা যদি ফর্মুলা বসায় দাও তাহলে কত আসতেছে, আর বি কত 28.23 ডিভাইডেড বাই কত 39.23, তাহলে আর এ ইজ ইকুয়াল টু কত আসে, আমরা যদি ক্যালকুলেটরে করি তাহলে আসে তোমার 1.179 ইন্টু আর এ। বুঝতে পারছো, আর এ এটা বুঝতে পারছো, যদি আমরা চেঞ্জ করে লিখি কারণ এটা ডিভাইডেড অনুযায়ী ছিল। তাহলে দেখো এই আমাদের ফাইনাল রেজাল্ট আসে এটা, এটা মানে কি আর বি ইজ গ্রেটার দেন আর এ, তাহলে কোনটার ব্যবহার বেশি বলো তো, আর বি গ্যাসের ব্যবহারটা বেশি। তো তোমরা ম্যাথ করার ক্ষেত্রে প্রথমত ফাইন্ড আউট করবা যে আসলে কোন ফর্মুলা দিয়ে তোমাদের বের করতে হবে, দেন ওই ফর্মুলাতে তার ভ্যালুগুলো নেওয়ার জন্য আর কি কি করতে হবে। বুঝতে পারছো, তো এই হচ্ছে আমাদের কোশ্চেন 1 এর সলভটা, দেন আমরা দ্বিতীয় কোশ্চেনে যাই। আচ্ছা দেখো আমরা যদি 2 নম্বর কোশ্চেনটার সলভ দেখি, তাহলে আমাদের একটা উদ্দীপক দেয়া আছে, উদ্দীপকটা তোমরা অবশ্যই জানো যেটা অ্যামাগা বক্ররেখা। কি বক্ররেখা, অ্যামাগা বক্ররেখা, যেটাকে পিভি বাই পি লিখচিত্র বলা হয়। তো আমাদের একটা ক্লু দিয়ে দিছে যে সি গ্যাসটি পটাশিয়াম ক্লোরাইডের তাপীয় বিয়োজনের ফলে উৎপন্ন হয়, এবং গ নম্বর কোশ্চেনটাতে বলছে যে উক্ত সি গ্যাসটার আর এম এস বেগটা নির্ণয় করতে। তো এই যে তোমরা যখন কোশ্চেনটা পড়লা তোমরা ডাইরেক্ট ফর্মুলা জানো, সি আর এম এস বেগ is equal to root over 3 RT divided by M। এখন আমার এই CRMS মানে RMS বেগটা নির্ণয় করার জন্য কি কি ভ্যালুটা দরকার হইতেছে, R এর ভ্যালু, T এর ভ্যালু, M এর ভ্যালু। T এর ভ্যালুটা আমাদের ওখানে দেয়া আছে, যেহেতু বলছে STP, তার মানে কত ডিগ্রি সেলসিয়াস বলো, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। সো এই মানটা আমাদের আছে। T এর মানটা সরি আর এর মানটা কত, আর এর মানটা যেহেতু আমাদের এখানে কেলভিন এসআই এককে 8.31 জুল পার মোল পার কেলভিন। বুঝতে পারছো, ওটা এখানে লেখা যাবে। আমাদের লাগবে কার মানটা, এম এর মানটা। এখন এম এর মানটা নির্ণয় করার জন্য আমাদের দেখো ক্লুটা অলরেডি দিয়ে দিছে। সো এই যে আমাদের এইটা আমি লিখছি এর জন্য যাতে তোমাদের মানে মাথায় আসে, বুঝতে পারছো। তো
তোমরা এক্সামে এটা আগে মাথায় নিবা, লেখার দরকার নেই। এর ভ্যালুগুলো বের করার জন্য কি কি লাগবে সেগুলো আগে বের করবা। অ্যাজ লাইক আমি যেভাবে দেখাই তোমরা ঠিক এইভাবে করবা। দেখো তোমাদের কি বলছে কোশ্চেনে, সি গ্যাসটি পটাশিয়াম ক্লোরাইডের তাপীয় বিয়োজনে উৎপন্ন হয়। পটাশিয়াম ক্লোরাইডের সঙ্গে কি KClO3 এর তাপীয় বিয়োজন যদি আমরা দেখি তাহলে উৎপন্ন হয় পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন গ্যাস। বুঝতে পারছো? এখন যদি তুমি এদেরকে সমতা করো তাহলে দেখো এখানে অক্সিজেন দুইটা, এখানে তিনটা, তাহলে এর 3 এখানে দাও, এর 2 এখানে দাও, তাইলে দেখো দুইটা পটাশিয়াম দুইটা ক্লোরিন হয়ে গেছে, এখানে 2 দিয়ে দাও, সমতা হয়ে গেল। তাহলে আমাদের এই যে সি গ্যাসটা, কাঙ্ক্ষিত গ্যাসটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম। যেহেতু সি গ্যাসটা পাইলাম, দেখো এখান থেকে আমরা এম এর মানটা কত, অক্সিজেনের আণবিক ভর তোমরা জানো 32 গ্রাম, কিন্তু আমাদের বসাইতে হবে কি কেজিতে, সো 32 ইন্টু 10⁻³ কেজি। এখন দেখো যদি তুমি CRMS বেগটা বের করতে চাও তাহলে আমাদের কি কি ডেটা লাগবে, টি এর মানটা কত 273 কেলভিন, আর এর মান কত 8.31 জুল পার মোল পার কেলভিন। বুঝতে পারছো? পার কেলভিন। এবং আমাদের এম এর মানটা আসতেছে কি বলতো 32 ইন্টু 10⁻³ কেজি। তাইলে আমরা জাস্ট ফর্মুলা বসাই দেই √3 RT ডিভাইডেড বাই এম। তাহলে দেখো মানগুলো বসাই দিই এখন, তাহলে 8.31 ইন্টু 273 ডিভাইডেড বাই 32 ইন্টু 10⁻³ এখন এই যে আমাদের এককটা আসবে ফাইনাল ভ্যালুটা ক্যালকুলেটর করলে আসে 461.287 মিটার পার সেকেন্ড। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এখন দেখো আমরা যদি ঘ নাম্বারটাতে যাই, ঘ নাম্বারটাতে সলভে যাই। আচ্ছা, গ নাম্বার এতটুকুই। ঘ নাম্বারে বলছে যে উদ্দীপকের বি এবং সি গ্যাস দুটি এ গ্যাসের অনুরূপ না হওয়ার কারণ ব্যাখ্যা করো। তাহলে এই গ্যাসটা কি আসলে আমাদের এটা বুঝতে হবে, এই গ্যাসটি হচ্ছে কি গ্যাস, আদর্শ গ্যাস। এইভাবে লিখে দিবা যে এই গ্যাসটা কি আদর্শ গ্যাস, এবং বি ও সি হচ্ছে কি আমাদের বাস্তব গ্যাস। এবং এই বাস্তব গ্যাস আদর্শ না হওয়ার কারণ আমরা পেষণ গুণাঙ্ক দিয়ে কি করতে পারি, ব্যাখ্যা করতে পারি। পেষণ গুণাঙ্কের ব্যাখ্যাটা কি PV/RT, এবং জেড যখন 1 হবে তখন হচ্ছে এটা এ গ্যাস এবং যা আদর্শ আচরণ দেখায়। বুঝতে পারছো? জেড গ্রেটার দেন যখন 1 তখন দেখো এটাকে বি গ্যাসকে ইন্ডিকেট করতেছে, জেড যখন লেস দেন 1 তখন কাকে ইন্ডিকেট করতেছে, সি গ্যাসকে। তো এই পেষণ গুণাঙ্ক দিয়ে একটু ডিসক্রাইব করলে এবং এগুলোর ভ্যালুগুলো লিখলেই আমাদের অ্যান্সার চলে আসতেছে। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের 2 নম্বর কোশ্চেনের সলভ। আচ্ছা, কোশ্চেন 3 দেখো যে দুইটা গ্যাস দেয়া আছে এবং তারা পরস্পর 18 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত। গ নম্বরে বলছে কত দূরত্বে গ্যাস দ্বয় মিলিত হবে। এই টাইপ কোশ্চেন গুলো একটু টেকনিক্যাল, এটা মাথায় রাখবা যে আমাদের গ্রাহামের যে চাপ ব্যাপন সূত্রটা আছে এই ব্যাপন সূত্র থেকে এই কোশ্চেনটা করা হয়েছে। তো আমরা যদি ডিরেক্ট সলভে যাই গ নাম্বারটা, তাহলে দেখো কত দূরত্বে গ্যাস দ্বয় মিলিত হবে, ডিরেক্ট ফর্মুলাতে বসাই দিবা। এই গ্যাসটা এ, এই গ্যাসটা বি, যেহেতু RA ডিভাইডেড বাই RB ইজ ইকুয়াল টু √MB ডিভাইডেড বাই MA। দেখো MB কত আমাদের এখানে, MB তার মানে NH3 অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর। অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর তোমরা জানো যে নাইট্রোজেন হচ্ছে তোমার 14 আর এখানে হাইড্রোজেন কত আছে 3টা, তাহলে টোটাল 17। নিচে হয় কত তোমার 11 প্লাস তোমার কত হচ্ছে 3, তাহলে 3। বুঝতে পারছো? তাহলে এইটার একটা ক্যালকুলেটিভ ভ্যালু আসে, এবং এইটা আমরা যদি দেখি আচ্ছা দেখো এটা তাহলে যদি আমরা ক্যালকুলেটর করি তাহলে এটা আসে তোমার ভ্যালুটা আসে 1.1। বুঝতে পারছো? 1.1। তাহলে RA ইজ ইকুয়াল টু কত হয় 1.1 ইনটু RB। বুঝতে পারছো? আমি এটা ডিরেক্ট মানে অ্যানসারটা দেখে নিলাম 1.1, তোমরা ক্যালকুলেটরে এটা করবা যে ঠিক আছে কি নাই। বুঝতে পারছো? তাহলে এ গ্যাসটা বি গ্যাসের তুলনায় বেশি কি হবে, ব্যাপিত হবে। তো এইটার দ্বারা আসলে আমরা দূরত্ব কিভাবে বের করব, এখানে বলবা যে ধরি এ গ্যাস হতে x দূরত্বে মিলিত হবে। তার মানে এখান থেকে যদি আমি এটা x দূরত্বে ধরি, মনে করি এই জায়গাটা, তাহলে এটা হবে x, তাহলে এইটুকু কত হবে বলতো 1.1x, কারণ এটার এত গুণ, তাহলে প্লাস 1.1x ইজ ইকুয়াল টু টোটাল কত 18।
তাহলে এটা কত হয় 2.1x ইন্টু ইকুয়াল 18, তাহলে x ইজ ইকুয়াল টু কত হয় 8.57 সেন্টিমিটার। তাহলে এ গ্যাস হতে আমাদের 8.57 সেন্টিমিটার দূরত্বে কি হবে, গ্যাস দ্বয় মিলিত হবে। এটা হচ্ছে আমাদের গ নম্বরের সলিউশন। বুঝতে পারছো? ঘ নম্বরের সলিউশন যদি আমরা দেখি যে যৌগদ্বয়কে কোন মতবাদের আলোকে অ্যাসিড এবং ক্ষার হিসেবে চিহ্নিত করা যায়। দেখো এখানে একটা কি বলছে ঘ নম্বরে, যে একটা BH3 এবং NH3। তো তোমরা দেখে বুঝতেছো যে আরে এরা উভয় কি বলতো, একটা অ্যাসিড এবং একটা ক্ষার। এবং কোন তত্ত্বের আলোকে বলতো, এদেরকে বলা হয় লুইস তত্ত্বের আলোকে। তাহলে লুইস তত্ত্বটা একটু ব্যাখ্যা করবা, যে অ্যাসিড হচ্ছে এক জোড়া ইলেকট্রন দান করে, এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে, এবং ক্ষার হচ্ছে এক জোড়া ইলেকট্রন দান করে। বুঝতে পারছো? তাহলে BH3 যদি আমরা ফরম্যাটটা দেখি বোরন, তাহলে তোমার শেষ কক্ষপথে কয়টা থাকতেছে, প্রথম দুইটা, তারপর কয়টা থাকতেছে, তিনটা না? তাহলে 1 2 3, এখানে তিনটা হাইড্রোজেন এসে কি করবে, বন্ড ফর্ম করবে। তিনটা হাইড্রোজেন আসলো, এসে আর একটা করে শেয়ার করলো। তাহলে টোটাল কয়টা হয় বলো তো, 6টা। সে তাহলে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করবে, কার থেকে গ্রহণ করবে জানো? এই যে আমি যদি এখানে অ্যামোনিয়ার দেখাই, নাইট্রোজেন কত দেখো, তাইলে শেষ কক্ষপথে এখানে দুইটা থাকে, 1 2 3, শেষ কক্ষপথে কয়টা থেকে, 5টা থাকে না? এখানে হাইড্রোজেন গুলো এসে যুক্ত হয়ে এর টোটাল কয়টা করে দেয়, হাইড্রোজেন এসে যুক্ত হইলো 3টে হাইড্রোজেন যেহেতু, তাইলে এর টোটাল কয়টা হলো, 8টা হইলো। এই যে মুক্ত যে এক জোড়া ইলেকট্রন আছে, সে এখান থেকে তোমার এখানে তোমার মনে করো বরনকে দিয়ে দেয়। ক্লিয়ার? এবং এই যে এ কি করলো, গ্রহণ করলো, এই জন্য সে অ্যাসিড, এবং এ দান করলো, এই জন্য সে খায়। বা তোমরা অন্যভাবে ব্যাখ্যা দিতে পারো, ব্যাখ্যাটা এভাবে হইতে পারে, যেহেতু এইভাবে চিত্রটা ভালো লাগতেছে না, দেখো তোমরা এইভাবে লিখবা যে বোরন কয়টা হাইড্রোজেন আছে, 3টা। নাইট্রোজেনে কয়টা হাইড্রোজেন আছে, 3টা। এর এই যে এক জোড়া ইলেকট্রন কি করতেছে, এখানে দান করতেছে। এ গ্রহীতা আর এ কি দাতা। এটা হচ্ছে লুইস অ্যাসিড আর এটা হচ্ছে লুইস ক্ষার। এইভাবে একটু ব্যাখ্যা দিয়ে দিবা ভাইয়ারা। যত রকমের অ্যাসিড গ্যাস সম্পর্কিত এরকম তত্ত্ব আসে, স্পেশালি লুইস দিয়ে আসার সম্ভাবনা অনেক বেশি, তোমরা লুইস দিয়ে ব্যাখ্যা করে দিবা। বুঝতে পারছো? দেন আমরা কোশ্চেন 4 এ এখন শিফট করব। আচ্ছা দেখো, আমাদের ওয়ান শট সিকিউ ক্লাসের আজকের একটা লাস্ট কোশ্চেন। খ নম্বরে বলছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা লুইস অ্যাসিড কেন? এটা তোমরা একটু আগেও দেখলা যে লুইস ক্ষার এবং লুইস অ্যাসিডের মধ্যে কাহিনীটা। অ্যালুমিনিয়াম, আচ্ছা শেষ কক্ষপথটা দেখাই, 2টা, তারপরে কক্ষপথে থাকে তোমার 8টা, এবং লাস্ট কক্ষপথে থাকে তার কয়টা, 3টা, 1 2 3। বুঝতে পারছো? এখানে কি কি থাকে, ক্লোরিন এসে যুক্ত হয়, এখানে আরেকটা কি হয়, ক্লোরিন এসে যুক্ত হয়, এখানে আরেকটা কি হয়, ক্লোরিন এসে যুক্ত হয়। এরা আরো একটা করে কি করে, ইলেকট্রন শেয়ার করে। তাহলে দেখো শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, টোটাল 6টা, বাট নিড কয়টা বলতো, 8টা। তাইলে এদের কি বলতো, অষ্টক অসম্পূর্ণ। এদের অষ্টক সম্প্রসারণ করার জন্য এদের কি লাগে, এক জোড়া ইলেকট্রন লাগে। এটা তোমরা ওই সেম ভাবে ব্যাখ্যা করবা, যে এই চিত্রটা দিবে অনেক সুন্দর আসে। তাহলে ক্লোরাইড একে এক জোড়া ইলেকট্রন কে দান করে, নাইট্রোজেন। বুঝতে পারছো? অ্যামোনিয়াম নাইট্রোজেন, এই যে এক জোড়া ইলেকট্রন দান করলো, এই জন্যই হচ্ছে লুইস অ্যাসিড। ঘ নম্বর কোশ্চেনটা বলছে যে গ্যাস সমূহের মানে রেখাগুলা, যেমন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং নাইট্রোজেন, এদের রেখাগুলো তোমার আনুভূমিক না হয়ে বক্র হয়েছে কেন, বা বক্র হয় কেন? এটার সলিউশনটা হচ্ছে তোমার, তুমি জেড দিয়েও করতে পারো, একটু আগে যেটা দেখাইছি PV/RT, এটা দিয়ে ব্যাখ্যা করতে পারো, বা আরেকটা টার্ম দিয়ে ব্যাখ্যা করতে পারো। যেমন তুমি লেখচিত্রটা আবার আঁকাবা, এদিক দিয়ে P দিবা এবং এদিক দিয়ে কাকে দিবা, PV দিবা। তুমি দিবা যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে তুমি কিন্তু পেশন গুণাঙ্ক দিয়ে ব্যাখ্যা করতে পারবা, এখানে কোনো সমস্যা নেই। তুমি যদি বলো ভাই ভ্যান ডার ওয়ালস দিয়ে ব্যাখ্যা করবো, তাও হবে। এখন দেখো, তুমি যদি বলো যে উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপ এটা দিয়ে ব্যাখ্যা করবা, তবুও হবে। দেখো আদর্শ গ্যাসের ক্ষেত্রে তোমার যখন পি যখন বাড়ে, তখন ভিটা কি হয় জানো, কমতে থাকে। ফলে কি হয়, এই দুইটা টার্ম ব্যালেন্স থাকে এবং রেখাটা কি হয়, সমান্তরাল হয়। কিন্তু তোমার এই তিনটা গ্যাসের ক্ষেত্রে, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন এবং কি নাইট্রোজেনের ক্ষেত্রে পি বাড়তে থাকলে পিভিটা কি হইতে থাকে, একটা সময় কমতে থাকে, অনেক কমতে থাকে, এবং একটা নিম্ন পয়েন্টে পৌঁছায়।
নিম্ন বিন্দুতে চলে আসে এবং তারপর যখন তুমি পি বাড়াইতে থাকো তখন ওরাও বাড়তে থাকে। এই হচ্ছে ব্যাখ্যা। তো তুমি চিত্রটা আবার আঁকায় দরকার ব্যাখ্যা দিবে। কেমিস্ট্রি বলো বায়োলজি বলো এদের ক্ষেত্রে উদ্দীপকের চিত্র দেওয়া থাকলে তুমি খাতায় আঁকাবা, যাতে সুন্দর হয়, তাহলে অনেক ভালো মার্কস পাবা। তো এই যে 4টা কোশ্চেন ভাইয়া, তোমাদের আরো অনেকগুলো কোশ্চেন থাকতে পারে, যেমন বিওডি বলো, সিওডি, ডিও পানির তোমার বিশুদ্ধতার মানদণ্ড, এগুলো একটু রিডিং দিয়ে দিবা। তারপর হচ্ছে অ্যানাদার যে ফর্মুলা গুলো আছে পিভি ইকুয়াল এনআরটি রিলেটেড যে ম্যাথগুলা, এগুলো খুবই ইজি, এগুলো দেখবা। বাট আমি যেগুলো দেখাইলাম যে টপিক 7টা এবং এই ম্যাথগুলা, এগুলো ভাইয়া খুব ভালোভাবে টপিক যেন তোমাদের কোথাও কোনো লেকিংস না থাকে, এন্ড ফাইনালি সিকিউ এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। বুঝতে পারছো? ঠিক আছে, থ্যাংক ইউ।